এখন আমি যাব নগেন্দ্র মঠ অ্যান্ড মিশনে। এই হচ্ছে রামমোহন লাইব্রেরি, এইটা হচ্ছে রামমোহন রায় রোড। এই রাস্তা সোজা এগিয়ে গেলি একটু স্কুলে নগেন্দ্র মঠ এবং মিশন পড়বে ডান হাতে। এই যে গেরুয়া কালারের বিল্ডিং, এটাই হচ্ছে নগেন্দ্র মঠ অ্যান্ড মিশন। আমি রাস্তা পার করে ওদিকে যাব। এখন আসবেন তো দেখতে পাবেন একদম এই মিশনের সামনেই রয়েছে একটা শনি মন্দির, শনি ঠাকুরের মন্দির। এই মিশনের ভেতরে পরিবেশ দেখুন, একদম পুরো শান্ত নিরিবিলি। तो कल सुबह हम केवाईसी डाल करके মঠের মহর্ষির ছবি সদর দরজার উপর। দাদা আপনি এখানকার কে? ছাত্র। ছাত্র? দাদা হচ্ছে ছাত্র এখানকার। দাদা আপনার নাম? আমার নাম শেখর মন্ডল। থ্যাংক ইউ। এটা নগেন্দ্র মঠের মন্দির প্রাঙ্গণ। এই বেলগাছ শ্রী শ্রী নগেন্দ্রনাথের হাতেই রোপণ হয়েছে। এটা নগেন্দ্র মন্দির। আসুন মন্দিরে আসুন। এটা শ্রী শ্রী নগেন্দ্রনাথের মূর্তি। এটা এবছরেই নতুন স্থাপন করা হয়েছে, আগেও ছিল, তখন একটু ছোট ছিল মূর্তিটা। এবছর নতুন ভাবে বড় করে আবার স্থাপন করা হয়েছে। তারপরে রয়েছে আমাদের রাধাকৃষ্ণের মন্দির এবং সাথে কালী মন্দির। এদিকে রয়েছে ওনার দুই শিষ্য, শ্রী ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী ও শ্রীমৎ দণ্ডিস্বামী হরিভক্তি দেবতীর্থ মহারাজ। দুজনেই এদিকে আমাদের শঙ্করাচার্যের ছবি। ছাত্রাবাসের ঘর, এখানে মহর্ষি নিজেই ছাত্র রাখার কাজ শুরু করেছিলেন। বিনা খরচা এখানে ছাত্ররা থাকা, খাওয়া, পড়াশুনো করার ব্যবস্থা রয়েছে। সেই ঘরটাই এটাই। এইখানেও ছাত্র থাকে, আবার উপরেও আমাদের ছাত্রাবাস রয়েছে। আসুন উপরে আসুন, চলুন উপরে চলুন। উপরে রয়েছে ছাত্রাবাস, ফার্স্ট ফ্লোরে রয়েছে আমাদের মহর্ষির ধ্যানের ঘর এবং মহর্ষির বেড, সবকিছু রয়েছে। আসুন এদিকে, এদিকটা একটু দেখান। এখানে আমাদের রয়েছে সব এটা মেডিটেশন হল। এখানে সবাই ধ্যান করতে আসে এবং ওই বেডেই মহর্ষি দেহ রেখেছিলেন। তিনি হলেন শ্রী শ্রী যোগানন্দ শাস্ত্রী। হ্যাঁ, উনি যোগের জন্য খুবই বিখ্যাত। এটাই মহর্ষি এই বেডেই দেহ রেখেছিলেন। ওখানে রয়েছে ওনার পাদুকা, ওখানে রয়েছে ওনারই বই, সবকিছু। এর পাশেই রয়েছে ওনার আরাধ্য শ্রী নারায়ণ দেব। আসুন নারায়ণ দেখাই। নগেন্দ্রনাথের পরম পূজনীয় শ্রী নারায়ণ দেবের ঘর। এখানে নারায়ণ পুজো হয় প্রতি পূর্ণিমাতে। আমাদের নারায়ণ পুজো হয়, সকাল সন্ধ্যা তো হয়ই, সাথে সাথে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো হয়। এরপর চলুন ওনার দুই শিষ্য ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী ও ভক্তিপ্রকাশ ব্রহ্মচারী রুমটা দেখাই, যেখানে এদিকে এদিকে যেখানে ওরা দেহ রেখেছিলেন। এটা যে একদম গ্রাউন্ডে যে মন্দির দেখালাম, সেই মন্দিরের
দুটো মন্দিরেরই চূড়া। আর বেল গাছ, এই বেল গাছে 12 মাসই বেল ধরে, 12 মাসই সবসময় বেল থাকে। এই যে বেল দেখা যাচ্ছে, হ্যাঁ, এখনো বেল রয়েছে। এই কিছুদিন আগে বেল শেষ হলো, আবার বেল ধরেছে। নগেন্দ্রনাথের পরম পূজনীয় শ্রী নারায়ণ দেবের ঘর। এখানে এই নারায়ণ পুজো হয় প্রতি পূর্ণিমাতে। আমাদের নারায়ণ পুজো হয়, সকাল সন্ধ্যা তো হয়ই, সাথে সাথে প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো হয়। এরপর চলুন ওনার দুই শিষ্য ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী ও ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর রুমটা দেখাই, যেখানে এদিকে যেখানে ওরা দেহ রেখেছিলেন। এটা যে একদম গ্রাউন্ডে যে মন্দির দেখালাম, সেই মন্দিরের দুটো মন্দিরেরই চূড়া। আর বেল গাছ, এই বেল গাছে 12 মাসই বেল ধরে, 12 মাসই সবসময় বেল থাকে। এই যে বেল দেখা যাচ্ছে, হ্যাঁ, এখনো বেল রয়েছে। এই কিছুদিন আগে বেল শেষ হলো, আবার বেল ধরেছে। রয়েছে শ্রী ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর শয়নসজ্জা। ওখানে উনি ওই বেডে উনি দেহ রেখেছিলেন। এবং বাম দিকে শ্রী ভক্তিপ্রকাশ ব্রহ্মচারীর দেহ রাখার স্থান, শয়নসজ্জা ওটাই। এবং পাদুকার ছবি, পাদুকা সবই রয়েছে। ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীরও পাদুকা রয়েছে। ওদিকে রয়েছে ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর পাদুকা। সেই মুহূর্তে এই মহর্ষি নরেন্দ্রনাথ উনি ছিলেন গুহাবাসী, মুঙ্গেরে এক গুহাতে থাকতেন। সেখানে দৈববাণী হয় যে তুমি গিয়ে সনাতন হিন্দু ধর্ম রক্ষা করো। হিন্দু ধর্মের উৎকর্ষতা সম্পর্কে আমাদের ছেলেদের যে অজ্ঞতা ছিল সেটা তুমি রক্ষা করো, নাহলে এই যে মানে আমাদের কনভার্ট করছে ছাত্র সমাজ বা যুব সমাজকে, সেটা আমাদের হিন্দু ধর্মের পক্ষে ঠিক নয়। হিন্দু ধর্মের উৎকর্ষতা সম্পর্কে তুমি বোঝাও। উনি ওই উদ্দেশ্য নিয়ে গেরুয়া ত্যাগ করে উনি আসেন, যেখানে যেখানে মানে বিরোধীয় প্রচার হিন্দু ধর্মের উৎকর্ষতা সম্পর্কে ছাত্রদের তিনি মানে শেখাতে লাগলেন। এবং উনি ফিল করলেন যে এই ছাত্র সমাজের হচ্ছে সমাজের মেরুদণ্ড। এই ছাত্র সমাজকেই তৈরি করতে হবে যাতে আমাদের সমাজ পাল্টানো যায় বা আমাদের সমাজের উন্নতি হয়। এই উদ্দেশ্য মানে নিয়ে উনি আস্তে আস্তে হিন্দু সনাতন ধর্ম শ্রী শ্রী সনাতন ধর্ম প্রচারিণী সভা প্রতিষ্ঠা করলেন, করে হিন্দু ধর্মের উৎকর্ষতা সম্পর্কে বোঝাতে শুরু করলেন। এটা ওনার একটা দিক। এবং ওনার যে আধ্যাত্মিকতা বা ওনার যে স্পিরিচুয়ালিটি, সেটা বলতে গেলে উনি জন্ম থেকেই জন্মেছেন সেই হরির নাম নিয়ে। হ্যাঁ, উনি ছোটোবেলা থেকেই ওই হরি হরি ভক্তি এমন ছিল যে উনি ওই দিন কাল রাত সময় কোনো ওনার কাছে মানে জ্ঞান থাকতো না। উনি ওই হরির নাম করতে করতে শূন্যে ভেসে উঠতেন। ওখানে এক বেলগাছ রয়েছে, বেলগাছের মাথায় পর্যন্ত উনি চলে যেতেন। সেই জন্য ওনাকে লঘিমা সিদ্ধ পুরুষ বলা হয়। আর মহর্ষি যে বলা হয় মহর্ষি নগেন্দ্রনাথ, ওনার আসল নাম কিন্তু হচ্ছে নগেন্দ্রনাথ ভাদুরী। ভাদুরী মশাই বলে আমাদের পরমহংস যোগানন্দ সপ্তম অধ্যায় ওনার সম্পর্কে আছে। উনি যে লঘিমা সিদ্ধ পুরুষ ছিলেন, স্বয়ং পরমহংস যোগানন্দ সেটা প্রত্যক্ষ করেছেন। এবং এই পরমহংস যোগানন্দকে উনি প্রথম আশীর্বাদ করেন যে তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি পাশ্চাত্যে যাও, তোমার মধ্যে আমি জয়তিলক দেখতে পাচ্ছি, তুমি আমাদের ভারতীয় যোগ ওখানে প্রচার করো, তোমার সাফল্য অবধারিত, তোমার মধ্যে আমি জয়তিলক দেখতে পাচ্ছি। যেমন স্বামী বিবেকানন্দকেও মানে রামকৃষ্ণদেব আশীর্বাদ করেছিলেন চিকাগো যাওয়ার পথে, শুনেছি, ঠিক সেইভাবে উনিও ওনাকে আশীর্বাদ করেন যে পরমহংস যোগানন্দ, ওনার নাম ছিল, নিক নেম ছিল মুকুন্দ। উনি পাশেই থাকতেন, আমাদের এই মঠের পাশেই থাকতেন। ওনাকে উনি আশীর্বাদ করেন। তারপরে তো অবশ্যই সারা বিশ্বে স্বামী পরমহংস যোগানন্দ, ওনার নাম সবাই পরিচিত, সবাই জানে। কিন্তু ওনারও অটোবায়োগ্রাফি অফ ইন্ডিয়ান যোগী যে বই সম্ভবত পৃথিবীর 74টি ভাষায় বোধহয় অনুবাদ হয়েছে, তার সপ্তম অধ্যায়তে এই ভাদুরী মশাই সম্পর্কে কিন্তু অনেকটাই কথা উনি কনফেস করে গেছেন।
ওনার আধ্যাত্মিকতা নিয়ে তো কোনো নেই। আর মহর্ষি যে কথাটা ওনাকে বলা হয়, মানে ঋষিদেরও বড় মহর্ষি, সেটা কতগুলো মিথ বা মানে ঘটনা থেকে আমরা জানতে পারি। সেটা হচ্ছে যে কোনো এক সময় এই মঠে একজন মহাপুরুষ এসেছিলেন, জটা জুটোধারী, হ্যাঁ, তা সে এসে বলে গেছে যে উনি সাধারণত মহর্ষি নগেন্দ্রনাথ আমাদের যে ঘরটায় থাকতেন, ওই ঘরটা অন্ধকার করে থাকতেন, আর উনি সবসময় ওই শঙ্খচক্র গদাপত্র ধারী হরির দর্শন করতেন, সবসময় হরির সঙ্গেই কথা বলতেন। ওই ঘরে কেউ ঢোকবার সুযোগ ছিল না, একমাত্র ওনার পার্ষদ, ওনার ভাইপো ভ্রাতুষ্পুত্র ধ্যানপ্রকাশ মহারাজ থাকতেন মানে দরজার বাইরে। আর উনি ওই অন্ধকারে বসে, তখন টিভি, রেডিও, এই নিউজ চ্যানেল, এত কমিউনিকেশনের কোনো উন্নতি ছিল না, কিন্তু উনি পাশ্চাত্যের সংবাদ পেতেন ওই অন্ধকার ঘরে বসে। উনি সেই জন্য পরমহংস যোগানন্দকে বলেছেন, পাশ্চাত্য থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে, তুমি যাও, তোমার জয় তিলক আমি দেখতে পাচ্ছি। তো এটা ঘটনাক্রমভাবে বলছি। তো উনি যখন যেখানটা আমরা ছিলাম, যে একজন জটাজুটোধারী কোনো একজন সাধু মঠে আসেন, যেটাকে আমরা অনুমান করি যে স্বয়ং শিবই এসেছিলেন, এসে ওনার সঙ্গে দেখা করেন। দেখা করে যাওয়ার সময় পার্ষদ যিনি ছিলেন বা যারা ছিলেন তাদের বলে যান যে তোমরা একে চিনলে না, উনি হচ্ছে বর্ণচোরা আম, আর উনি হচ্ছেন একজন মহর্ষি। তো এইরকমভাবে মহর্ষি নগেন্দ্রনাথকে মহর্ষি করে গেছেন, স্বয়ং দেবতাই মহর্ষি করে গেছেন। তারপরে হচ্ছে উনি যেটা প্রথম বিচার করেছিলেন যে সমাজের শিক্ষার চেতনা এবং সনাতন হিন্দু ধর্মের উৎকর্ষতা, যেটা সনাতন হিন্দু ধর্ম যে শ্রেষ্ঠ, তার কেন শ্রেষ্ঠ, এবং সেই জিনিসগুলো ছাত্র সমাজের মধ্যে উনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন, তাদের জানাতে চেয়েছিলেন, এবং সেই জানানোর উদ্দেশ্যেই তিনি ছাত্রদের শিক্ষা দেওয়া শুরু করেন। যদিও উনি জনায়ের হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, ওয়েস্টার্ন ডিকশনারি ওনার মুখস্থ ছিল, এবং 4 রকম 5 রকম ভাষায় উনি পারদর্শী ছিলেন। কিন্তু উনি হিন্দু ধর্ম প্রচার করতে শুরু করলেন, ছাত্রদের হিন্দু ধর্ম সম্পর্কে তার উৎকর্ষতা জানালেন। কখনোই বললেন না যে তোমরা অন্য ধর্মে যাও, কিন্তু হিন্দু ধর্ম যে শ্রেষ্ঠ, সেই উৎকর্ষতার অজ্ঞতা যেটা তারা জানতো না বা আমরা অনেকেই জানি না, সেই বেদান্ত থেকে ঘেঁটে সেইগুলো তাদের মধ্যে প্রচার করলেন। এবং উনি দেখলেন যে সমাজে পরিবর্তন আনতে গেলে এই ছাত্র সমাজকেই তৈরি করতে হবে। সেই জন্য উনি ছাত্রদের তৈরি করবার উদ্দেশ্যে তাদের চরিত্র, তাদের মনন, তাদের বলে চিন্তা শক্তি, তাদের কর্ম কৌশলতা বৃদ্ধির জন্য উনি ছাত্র চরিত্র তৈরি করবার জন্য একটি প্রতিজ্ঞা শতক বই লিখলেন। তাতে 100খানা প্রতিজ্ঞা রয়েছে, যেগুলো ছাত্ররা পালন করা উচিত, পালন করলে তাদের চরিত্র অবশ্যই হবে। এবং সেটা শুধু সত্যি কথা বলতে গেলে ছাত্র না, যে কোনো জনমানুষই ওই প্রতিজ্ঞার যদি খানিকটাও ফলো করতে পারে, তাহলেই আমাদের সমাজে কিন্তু উন্নতি অবধারিত। এই অবক্ষয় সমাজের উন্নতি ওই রকম ধরনের লেখা, যে লেখার মানে মূল্যায়ন করা যায় আনপ্যারালাল যাকে বলা হয়, এই লেখার বা এই প্রতিজ্ঞা বা ওথের কোনো বিকল্প নেই। এখনও পর্যন্ত সারা ভারতে এরকম কোনো বিকল্প পাওয়া যায়নি যে এই ধরনের ছাত্র চরিত্র তৈরি করতে গেলে বা পরোক্ষভাবে মানুষের চরিত্র তৈরি করতে গেলে এরকম যেটা বিশ্বাস করে স্বয়ং স্বামী বিবেকানন্দ, উনি তখন প্রথম যে মহিলা স্কুল আদি মহাকালী বিদ্যালয় সেটা তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দ পাঠিয়েছিলেন মাতাজি গাঙ্গুবাই, মানে যিনি এর পিসি, রানী লক্ষ্মীবাইয়ের পিসি, ওনার আশ্রম ছিল কাঠগুদামে। সেখানে আলাপ হয় স্বামী বিবেকানন্দের সঙ্গে। ওনাকে পাঠায় সিস্টার নিবেদিতার কাছে যে আমাদের সমাজকে রক্ষা করতে গেলে মহিলাদের তুলে নিয়ে আসতে হবে, মহিলাদের সচেতনতা বাড়াতে হবে, মহিলাদের সব রকমভাবেই সুযোগ দিতে হবে। এই জন্য মহিলা শিক্ষা বা মহিলা স্কুল তৈরি করতে হবে বা বিদ্যালয় তৈরি করতে হবে। সেই উদ্দেশ্যে প্রথম বিদ্যালয় যেটা আদি মহাকালী বিদ্যালয়, বিবেকানন্দর চেষ্টায় ওই মহাকালী বিদ্যালয় মাতাজি গাঙ্গুবাইয়ের এবং সিস্টার নিবেদিতার সহযোগিতা স্কুল তৈরি হয়।
কিন্তু বিবেকানন্দ ওখান থেকে বা কাঠগুদাম থেকে একটাই অনুরোধ করেছিলেন যে ওই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে যেন প্রত্যেক দিন নিয়মিতভাবে ভাজুরি মশাইয়ের প্রতিজ্ঞা শতকটা পাঠ করানো হয়। এই বই বা এই জিনিস অমূল্য এক কথা, সেটা উনি লিখেছেন। এছাড়াও অনেক বই এবং এ থেকে ওনার উপদেশগুলোকে নিয়ে সংকলন করে আমাদের ভক্ত সমাজেও দুটো বই আমাদের তৈরি করা হয়েছে, আরও ইত্যাদি ছোটো বইও অনেক তৈরি করা হয়েছে ওনার। আচ্ছা, উনি প্রথম থেকেই চেয়েছিলেন যে যেখানেই মঠ স্থাপন করুন, উনি অনেক জায়গায় ছোটোখাটো মঠ স্কুল তৈরি করেছেন। এই ভবতারণ সরকার বিদ্যালয়, প্যাট্রিয়ট ইনস্টিটিউট, যেটা পরবর্তীকালে টাউন স্কুল, এইগুলো সবই কিন্তু ওনার প্রচেষ্টায় তৈরি হয়েছে। নাম হয়তো ওনার বসানো হয়নি, কিন্তু সম্পূর্ণভাবে উনিই সেই স্কুল তৈরি করেন। কেননা ছাত্র সমাজ তৈরি করবার জন্য আজও পর্যন্ত আমরা ওনার ভক্ত হিসাবে এই 2B রামমোহন রায় রোড, কলকাতা 9 অঞ্চলে যে ওনার প্রতিষ্ঠিত আশ্রম, এখানে আমাদের সমাজে যারা অত্যন্ত মেধাবী, দুস্থ, আর্থিকভাবে অনটনে যারা সাধারণত শহরতলির ছেলেমেয়েরা কলকাতায় পড়বার মতন তাদের আর্থিক সঙ্গতি থাকে না, সেই রকম ছাত্রদের আমরা তৈরি হতে এখানে সাহায্য করি সম্পূর্ণ নিখরচায়। এখানে থাকা খাওয়া করতে থাকে, তারা কলেজে যায়, তারা পড়াশোনা করে এবং মঠে প্রার্থনা হয়, মঠের নানান রকম অনুষ্ঠানে তাদের চরিত্র গঠনেও তাদের সাহায্য করবার আমরা চেষ্টা করি। এরকম একাধিক ছাত্র এখান থেকে শিক্ষা নিয়ে তারা সমাজে উচ্চ পদে আসীন হয়েছেন বা আগামী দিনেও হবেন আশা করি। এই মঠ কিন্তু আমাদের প্রতিষ্ঠা হয় স্বয়ং হচ্ছে রামকৃষ্ণ মঠে, মানে এতে বিজুড়ে যে ওটা কী বলে রামকৃষ্ণ মঠ, তো রামকৃষ্ণ মিশন যে প্রতিষ্ঠা তারও 4 বছর আগে। এবং এই ঘটনাক্রমে বলে রাখি, মহর্ষির সঙ্গে কিন্তু রামকৃষ্ণদেবেরও সাক্ষাৎ হয়েছিল। ওনাদের সাক্ষাৎটা তো মানে আমাদের মতন কথায় হয় না, ওনাদের সাক্ষাৎ হয় সম্পূর্ণভাবে ওনাদের পথে, ওনাদের মানে সেই আধ্যাত্মিকতার সূত্রে। ওনার সঙ্গে দেখা হয়েছিল এতে কী বলে দক্ষিণেশ্বরে, সেখানে মহর্ষি 4খানা গান করেছিলেন, রামকৃষ্ণদেবকে শুনিয়েছিলেন এবং দেখা যাচ্ছে দুজনেই অজোর ধারায় কাঁদছে, দুজনের চোখ থেকে অজোর ধারায় জল ঝরছে। এরকমভাবে রয়েছে। আজকেও ওনার আশীর্বাদে আমরা নানান মহন্ত পরে এসেছেন। আমাদের যিনি মহন্ত ছিলেন ডক্টর রঘুপতি মুখোপাধ্যায়, উনিও এই আধ্যাত্মিকতার জন্য নানান রকমভাবে ওনার মতকে ফলো করে ছাত্র চরিত্র তৈরি করবার চেষ্টা করে গেছেন। আশা করছি ওনাদের পথ ফলো করে আমরাও সেটাই চেষ্টা করছি, যাতে ভারতবর্ষের কোথায় কোথায় শাখা আছে। আমাদের এই মুহূর্তে যে আমাদের নাম নিয়ে অনেকে নিজে ব্যক্তিগতভাবে অনেক জায়গায় শাখা তৈরি করেছে, তারা নিজেরাই মহর্ষির আদর্শে অনুপ্রাণিত হয়ে পড়েছে। সেটা অফিসিয়ালি যে আমাদের মঠের শাখা তা নয়, তবে আমরা বর্তমানে দীঘাতে একটা শাখা করেছি। আমাদের এই মঠটা নগেন্দ্র মঠ, শ্রী শ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, এই নামে আমরা দীঘার মোহনা অলঙ্কারপুরে আমরা একটা ছোটো করে ওখানে শাখা তৈরি করেছি, যেখানে মহর্ষির মানে নামে একটা মন্দির করা হয়েছে, রাধা গোবিন্দজির মন্দির মূর্তি আছে এবং বাচ্চাদের শিক্ষার জন্য একটা নন ফর্মাল স্কুল করা হয়েছে। আমাদের ভবিষ্যতে ওনার জন্মস্থান বলুহাটিতেও একটা স্কুল বা ওনার প্রতিষ্ঠিত কিছু একটা করার ইচ্ছা আছে, কিন্তু সেটা নানান রকম পারিপার্শ্বিক অসুবিধার জন্য এই মুহূর্তে করে ওঠা হয়নি। তবে আমরা আগামী দিনে করবো, এটা আমাদের বিশ্বাস আছে। ওনার এই আশীর্বাদ নিয়ে আমাদের যা শেষ যিনি মহন্ত এই মুহূর্তে পর্যন্ত ছিলেন ডক্টর রঘুপতি মুখোপাধ্যায়, উনিও খুব চেষ্টা করে গেছেন। ওনার ইচ্ছাও ছিল যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে প্রথম ওই বন্যাত্রাণ কিন্তু এই মহর্ষি নগেন্দ্রনাথই পাঠান। স্বাধীনতার আগে প্রথম উত্তরবঙ্গের যে বন্যা হয়, বাংলাদেশের বন্যাতে তিনি প্রথম ত্রাণ কার্য পাঠান। তারপর তো নানান রকম জায়গায় আরও উন্নত হয়েছে। সেই তুলনায় হয়তো আমরা সাময়িকভাবে পিছিয়ে পড়েছি,
আমাদের সেই সামর্থ্য বা এরকম অনেকটাই কম। তবে এই আশ্রমের এই আশ্রমের কিছু পুজো, দৈনিক যে পুজো ব্যাপারগুলো এই আশ্রমে আমাদের সমস্ত হিন্দু ধর্মের বা হিন্দু শাস্ত্রের যে ঠাকুর রয়েছেন, দেবতারা রয়েছেন, তাদের পূজা অর্চনা করা হয়। বর্তমানে মা ব্রহ্মময়ী কালীমাতা রয়েছেন, বা আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণ রয়েছেন, তারপরে হচ্ছে দেখছেন যে শিবের দুটো মূর্তি আছে। আমাদের প্রতিষ্ঠিত বেলগাছ, যে বেলগাছ স্বয়ং মহর্ষি রোপণ করে গিয়েছিলেন, এবং এই বেলগাছে আমরা বিশ্বাস করি মঠে তার আমরা সূক্ষ্ম শরীরের অস্তিত্ব আমরা অনুভব করি, ওনার আশীর্বাদ আমরা যে পাই বুঝতে পারি। এবং এই বেলগাছ আজও পর্যন্ত সারা বছর সমানভাবে বেল দিয়ে যায়, এবং আজও পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে ওই বেল আমরা বেল পারি না, নিজে থেকেই পেকে পড়ে। কিন্তু এই 129 বছরে এমন কোনো ঘটনা কেউ জানা নেই যে কারোর গায়ে বা কারোর মাথায় বেল পড়ে। এই আশ্রমের বয়স 129 বছর। এই আশ্রমের অ্যাড্রেসটা বলে দেন। 2B ব্রাহ্মণ রায় রোড, কলকাতা 9, পশ্চিমবঙ্গ। নারায়ণ, তারপরে বহু প্রতিষ্ঠিত মহর্ষি প্রতিষ্ঠিত নারায়ণ এবং শ্রীযন্ত্র, সব মহর্ষির প্রতিষ্ঠিত, এগুলো মানে কত বছর পুরোনো, সেই সবগুলো রয়েছে। এবং সেখানেও পুজো হয়, নিচেও পুজো হয়। তারপরে আমাদের ধর্মীয় সমস্ত সনাতন ধর্মের সমস্ত অনুষ্ঠানে আমরা করবার চেষ্টা করি। তার মধ্যে বিশেষ কতগুলো অনুষ্ঠান রয়েছে, যেমন আমাদের মহর্ষি সঙ্গগুরু, ওনার আবির্ভাব, তিরোধান, পরবর্তী মহন্ত যারা রয়েছেন তাদের আবির্ভাব, তিরোধানগুলো পালন করা হয়। মা ব্রহ্মময়ী কালীমাতা রয়েছেন, মা ব্রহ্মময়ী কালীমাতার প্রত্যেক দিনই সেবা করা হয়। তারপরে কালী পুজোতে কৌশিকী প্রত্যেকটা অমাবস্যাতেও বিশেষ পুজো হয় মা ব্রহ্মময়ী কালীমাতা। তারপরে ফলহারিণী কালী পুজো, এ সমস্ত পুজো করা হয়। এবং বিশেষ পুজোগুলোতে আমরা এখান থেকে ভোগ বিতরণ করি। ওনার কতগুলো স্লোগান বলুন বা ওনার অমৃত ভাষণ আমরা যেটা সব সময় সবাইকে বলি, এবং অমূল্য এই কথাটা অনেকেই জানে, কিন্তু তারা হয়তো খুঁজে পায় না যে রূপটা কে বলেছিলেন। যদিও এটা বেদের কথা যে সাধু হইও সাধু সাজিও না, সংসারী হইও গেটের মধ্যে ধূপতির কানে লেখা আছে সংসারী সাজিও না, সংসারী সাজিও সংসারী হইও। এটার ব্যাখ্যা এবং এটা ওনার প্রধান কথা, বি গুড ডু গুড, এসব করা ছিল। এগুলো ব্যাখ্যা উনি যেটা দিয়েছেন যে আমাদের জীবন হচ্ছে ঠিক হবে পদ্মপাতার উপর জলের ফোঁটা, টলটল করবে না, পদ্মপাতা ওকে ছুঁতে পারছে না, ও পদ্মপাতাকে ছুঁতে পারছে, সেইভাবে সংসার করবে। আর সাধু হলে, সাধু গেরুয়া করলেও শুধু সাধু হয় না, কিছু দান করলেও সাধু হয় না, সাধু ভেতর থেকে সাধু হতে হবে। সেটাই উনি যে পরম সত্যগুলো অত্যন্ত সহজ ভাষায়, অত্যন্ত সরল ভাষায় ছাত্রদের মধ্যে, এবং সত্যি কথা বলতে গেলে কি আমাদের মতন অল্প শিক্ষিত যারা শিক্ষা নেই তাদের কাছে অত্যন্ত বোধগম্য ভাষায় উনি সহজ গল্পের আকারে সব নানান ঘটনা উনি ব্যক্ত করেছেন। উপদেশামৃত 1 প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে আমরা খানিকটা পাই। নমস্কার। আমাদের প্রভু এবং মা ব্রহ্মময়ী কালীমাতা এবং আমাদের প্রাক্তন যেসব মহন্ত রয়েছে ওনাদের চরণে প্রণাম জানাই। সবার ভালো হোক, ওনার যে আশীর্বাদ সবার মধ্যেই ছড়িয়ে পড়ুক। আজকে বিশেষ দিন, এই জগন্নাথ দেব এসছেন আমাদের মঠে, উনি এক সপ্তাহ মাসিক ভাড়ি হিসাবে এখানে থাকবেন। জগন্নাথ দেবেরও পদার্পণ ঘটেছে আজকে আমাদের মঠে, এটা একটা বিশেষ দিনও আমাদের কাছে। সেই জন্য ওনার কাছেও প্রার্থনা জানাই সবাইয়ের জন্য ভালো হয়, সবাই যেন ভালো থাকে।